সর্বাধুনিক প্রযুক্তির সেরা মেশিনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মডার্ন বোর্ড, বিএসটিআই অনুমোদিত, বুয়েট টেস্টেড ও আইএসও সার্টিফাইড কোয়ালিটি সম্পন্ন টেকসই বোর্ড মানেই মডার্ন বোর্ড। বাড়ির কেউ আসুন গো, দয়া করে একটু বাইরে ভাই। একটু বাইরে না, একটু দয়া করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি একটু সাহায্য চাইতাম আসলাম আর কি। বুঝতে পারছি আপনি বিয়ের আসর থেকে পালায় আসছেন, তাই না? আপনার মনে হয় বর পছন্দ হয়নি, এই জন্য বরকে রেখে আপনি পালায় আসছেন আমার কাছে সাহায্য চাইতে। নয়তো বা বর আপনাকে পছন্দ করেন না, এই জন্য আপনাকে রেখে পালায় গেছে, এই জন্য সাহায্য চাইতে আসছেন, রাইট? আফা, আপনি তো দুই রকমের কথাই কইলেন। তিনটা মাস নক করে তো মাইজ বরাবর, একটা না একটা তো রাইট ওই বই। তাইলে কি মানে আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি সেটা বলেন। আফাবু, আল্লাহ রস্তে আমরা করে ভিক্ষা দেই। আমি ভিক্ষা চাইতাম আইছি। আমি হইছি গিয়ে ভিক্ষুক, আমি ফকিন্নি। আপনি ভিক্ষুক? তাইলে এই কস্টিউমে কেন, মানে এই পোশাকে কেন? কে রে, যারা ভিক্ষা করে আর একটু বালা কাপড় পরতারে না, সারা জীবনে কি সিরা মিরা ময়লা পুরান কাপড় পরতো? আপনার কথা রাইট, কিন্তু আপনি কি ভিক্ষুকের আইন জানেন? আপনি আইন লঙ্ঘন করতেছেন না তো আবার? হ্যাঁ, কি কাকু বোঝায় বলতেছি। 1962 সালে নেপালে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধের উপর আইন করা হয়েছে। 16 বছরের রাখুন ফলে আপনার নেফল। আমরা কি নেফল আছি? আমরা তো আছি আমরা দেশও বাংলাদেশও। ওকে, কাম টু দ্য পয়েন্ট। বাংলাদেশে আসেন। পুলিশি আইন 2009 84 ধারায় বলা হয়েছে যে জনসাধারণের ব্যবহৃত স্থানে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। যদি এটা কেউ করে তাহলে গ্রেফতার করতে পারে। কি কাকু আপনি কেডা? আমি অ্যাডভোকেট ফারহানা। তা আপনি বাড়িত কেরে? আপনি তো থাকবেন কুটো। হ্যাঁ, আমি তো কোর্টেই জব করি। আমি বেসিক্যালি ঢাকায় থাকি, মাতৃত্বকালীন ছুটিতে শ্বশুরবাড়িতে আসছি আর কি। তাছাড়া আপনি আমাকে দেখতেন না। ও, তে কি যে কইতা শুনি আইন দ্বারা, আমি তো আসলে কিছুই বুঝতাম পারতাছি না। সমস্যা নেই, আপনাকে বোঝানোর জন্য উকিল আব্দুস সাত্তার আছে। আপনি কেডা? ওই যে উকিল আব্দুস সাত্তার। নিশ্চয়ই অ্যাডভোকেট ফারহানা আপনাকে আইনের মার পেঁচে ফেলে কুপুকাত করে ফেলেছে। আপনার কথা তো অক্ষরে সঠিক। এই যে অ্যাডভোকেট ফারহানা, আপনি যে ওনাকে বাংলাদেশের পুলিশি আইন 2009 ধারা নাম্বার 84 বলেছেন যে সর্বসাধারণের ব্যবহৃত স্থানে কেউ যদি ভিক্ষাবৃত্তি করে তাকে গ্রেফতার করা যেতে পারে। রাইট, ইউ আর এ রাইট। কিন্তু শেষেরটুকু তো আপনি বললেন না। গ্রেফতার করা যেতে পারে কিন্তু তাকে জেলে যাওয়ার শাস্তি দিতে পারবে না। আপনার সবকিছু রাইট অ্যাডভোকেট ফারহানা, কিন্তু কিছু কিছু সময় মানবিক বিষয়টাকেও প্রাধান্য দিতে হয়। এমনও তো হতে পারে তাকে দেখতে একদম পুরোপুরি সুস্থ, কিন্তু ভিতরে সে সুস্থ না, অসুস্থ। এমনও তো হতে পারে তার একটা কিডনি নাই। বাজান গো, আমার তো দুইটা কিডনি নাই গে। আন্টি, দুইটা কিডনি না থাকলে কেউ বাঁচে না। ও, তাইলে মনে হয় একটার একটুখানি আছে। ওরে বাবা রে বাবা, তোমার কথা তো একদম সঠিক। আর আমি যে তখন বললাম, ও মায়া গো মায়া, তোমার কথা তো একদম রাইট। আচ্ছা, আমি একটা জিনিস খালি বুঝতেছি না। আপনি কইতেছেন আপনি উহিল, হেলা করে সেইলা অ্যাডভোকেট, তাহলে অ্যাডভোকেট আর উহিল কি এক না? এক, একদম এক, একদম 20-20, 19-20ও নাই। কিন্তু কই জানি একটুখানি অ্যাডভোকেট টাগানো আছে। হ্যাঁ, সেটা ঠিক। এই যে আমি উকিল, আমি এই ডিগ্রি পাস করে 2 বছরের পাস কোর্সের মাধ্যমে উকিল হয়েছি। আর অ্যাডভোকেট ফারহানা এলএলবি কমপ্লিট করে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে অ্যাডভোকেট হয়েছে। মানে দ্যাটস ওয়াই সে অ্যাডভোকেট, আমি উকিল। সে ঢাকা শহরে আইন পেশায় জড়িত, আর আমি জেলা সদরে, সেই জন্য সে অ্যাডভোকেট, আমি উকিল। সঠিক। মানে
রাইট। হ্যাঁ ভিক্ষুক কই? ভিক্ষা নিতে আইলো যে? দেখছো নি অবস্থাটা? হ্যাঁ, আজকালকার ভিক্ষুকের একটু ধৈর্য সহ্য বলতে কিছু নেই। একটা মিনিট দাঁড়াইবো, তাও দাঁড়াইলো না, গেছে গা। ধৈর্য যদি থাকতো তাহলে তার ভিক্ষা করা লাগতো না, তাহলে তার অনেক উপরে যাইতো। হাফাগু গরিবরে কালি কামক অপবাদ দেন। আপনার সামনে ডেকে ডাকা রইছে। আপনি কেডা? ও মাকু, আমি তো ভিক্ষুক, আমি তো ফহিননি, আমি তো মিসকিন। এই যে দেখুন ভিক্ষা করতে মাইছে। আপনি এটা কি পড়ছেন? কে রে? আপনার লাহানি তো কাপড় ফুটছি। বুঝছি কেরে যে কইতাছুন। একটা বালা কাপড় ফুটছি, আপনারা কালি প্রশ্ন এটা কেড়ে ফুটছি এর জবাব দিতে দিতে আমার মুখ করে বিষ হয়ে ফুটছে। আপনারা কইলেন খুব জিলাস, বুঝছো? আচ্ছা আপনারা বাইঙ্গই কইতাছে। কাল ভাগে আসলাম এক বাড়িতে ভিক্ষা করতাম। এই বাড়িতে নতুন বিয়ে হইছে। জামাই তো জগরার মধ্যে 3 কথা কইলছে, ওই ফুটছে গা ডাইভোর্স। বউ গেছে গা, তে জামাই কইল বউ যখন গেছে গা, তে বাসারতে শাড়ি রেখে কি করতাম, দিছে ডিল মেরে ফালায়া। আমি দৌড়ছি, এই শাড়িটি ফিরাইছি। একটু সাজিও, সুন্দর হয়েছে না? আপনাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। আপনার কথা অক্ষরে সঠিক। কি? আপনি কইল রাইট, না কইল রাইট। আচ্ছা, এখন আমি একটা সঠিক আর একটা রাইট কথা এখানে কারো কইয়া যাই। আমার জীবন থাকতে এই বাড়িতে আমি আর ভিক্ষা করতাম আইতাম না। এটা তো একটা বাড়ি না, মনে হচ্ছে এটা কুট। আর হগল ভিক্ষুকরারে কয়াম, খবরদার এই বাড়িতে কেলাম যাইও না, এটা কুট বাড়ি। গেলই খালি তোমরা জেরা করবো, বাড়ি তো না। ভিক্ষাটা নিয়ে গেলে ভালো হতো না? আপনার কথা অক্ষরে সঠিক। আন্টি, খাওয়া দাওয়া করে যান। অক্ষরে রাইট। আমি সঠিক, তোমার বৌমা রাইট। আর আমি ভুল। কেসটা কি বুঝে নেই আগে, ভুল করে ক্লায়েন্ট যেন না ভাগে। মামলা হলে ইউ হ্যাভ টু নো কি করবে হাও। দেখো উকিল জামাই, অ্যাডভোকেট বউ। দেখো উকিল জামাই, অ্যাডভোকেট বউ। উকিল জামাই, অ্যাডভোকেট বউ। দেখো উকিল জামাই, অ্যাডভোকেট বউ। হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা? আপনাকে তো চিনলাম না। ওয়াল্লাহ লাগু, আপনি আমারে চিন্তা শুননা, আমি লাইলা ফহিনী ভালো হইরে দেখুন। লাইলা ফকির, তো তুমি এত দামি শাড়ি পাইলা কোনে? কে রে? ফহি বইলা কি তো দামি শাড়ি ফরতারি না, ফরলে কি কোনো দোষ নাহি? শোনো, ওই কাক যদি ময়ূরের পাংখা লাগায় সারাদিন ঘুরে বেড়ায় তাহলে বলে কাকই থাকে, ময়ূর হয় না। আর তুমি যদি মনে করো তুমি এরকম লাল টুকটুকে শাড়ি পরে ঘুরে বেড়াবে, তুমি ময়ূর হয়ে গেছাও, তুমি কিন্তু ময়ূর হয় নাই, তুমি ফকির, ফকিরই আছো। আপনি কইলাম আমরা অপমান করতাছুন। হ্যাঁ, অপমান করতেছি। আর দেখ, তুইও লাল শাড়ি পরছস, আমিও লাল গেঞ্জি পরছি। আমি আর কালকে থেকে লাল গেঞ্জি পরবো না। ফকির যে কালার পরে সেই কালার আমি ব্যবহার করবো, আমি এই কালার জীবনে ব্যবহার করবো। তুই ফকির, ফকিরই থাকবি। শুনুন, আপনি কইলাম আমার লগে খুব খারাপ ব্যবহার করতাছুন, এটা কইলাম ক্যাশের দেন লাগবো। হুম, কিসের খেসার দেওয়া লাগবো? হ্যাঁ, দেখুন যে কি করি আমি। হায় হায়, কি দিন আইলো রে, ফকিরও আবার এ হুমকি দেয়। হ্যাঁ, কি শাড়ি পরছে, ভিক্ষার টাকা দিয়ে তার এ শাড়ি জুটবো না, নিঃসন্দেহে এ শাড়ি চুরি করে পরছে। দূর না, এদিকে যাবই না। মাগো, তুমি আজকের থেকে আমার বৌমা লাগো না, তুমি হইলা কি আমার মেয়ে। না, তুমি আমার মা লাগো। আর মায়ের তো পা ধরাই যায়, তাই না? মাগো, আমি তোমার পায়ে ধরি মা, তুমি দয়া করে আমার 2টা দাও দিয়ে কূপ দিও, তাও তোমার ওই যুক্তির তীর আমার দিকে ছুঁড়া মাইরো না মা।
তুম করে নিয়ে নাস্তা খাইতে বসলি তোমরা রুটির দিকে তাকাই বইলা উঠো এই আটার প্যাকেটের কি বিএসটি অনুমোদিত ছিল? আটার প্যাকেট কি ডেট ওভার? এরপরে তোমরা রুটি ফালাই আটার প্যাকেটের পিছনে দৌড়াও, আটার প্যাকেট কই ফালাইছে? আর ততক্ষণে রুটি শুকায় কাঠ, ওই রুটি আর খাওয়ান যায় না মা। দুপুরে যদি তুমি করে নিয়ে বসি ওইখানে ওই একই সমস্যা। সবজি দেখলেই বইলা ওঠো কোন বেটার দোকান থেকে এই সবজি কিনছে, ওই বেটার দোকানের সবজি নিশ্চয়ই ফরমালিন যুক্ত, ওই বেটার নামে এখন মামলা ঠুকা দিমু। মা গো, এই করতে করতে দুপুরের ভাত রাত্রে যায়, ততক্ষণে ভাত পয়সা যায়, ভাতও খাইতে পারি না দুপুরে মা। আমি এখন কি করবো গো মা? আমারে তো তোমরা ততক্ষণে সাক্ষী বানায় বসায় থাও, আমি তো খাইতেও পারি না মা। আমি ডায়াবেটিসের রোগী মা, প্রেশারের রোগী, না খায় থাকলে এরকম কোন দিন আমি চলে যাবো তার কোনো ঠিক নাই মা। মা গো, আমারে তুমি বাঁচাও মা। তোমরা যুক্তি দাও, কোনো সমস্যা নাই, কিন্তু যুক্তি দাও, খাওয়ার পরে দাও, আমি খায়া শেষ করি তারপরে। মামুনি, আপনি এই কথাগুলো শুধু আমাকে বলতেছেন কেন? এই কথাগুলো তো আপনার ছেলেও শোনার অধিকার রাখে, তাই না? হ্যাঁ, এর জন্য তো আমি আমার ছেলের পাশের রুমে রাখছি। আমি তোমার সাথে কথা বলা এরপর আমি আমার ছেলের কাছে যাব, আর সেম কথাগুলো আমি আমার ছেলেকেও শোনাবো, ওরেও বুঝাবো। আগে তোমারে বুঝাইতেছি, এরপর আমার ছেলেরে বুঝাবো। এটা তো হইল না মামুনি। আপনি এখানে আমাকে একরকম কথা বলবেন, আপনি ওই রুমে গিয়ে আপনার ছেলেকে আরেক রকম কথা বলবেন। এটা তো স্বজনপ্রীতি হয়ে গেল না? ওয়ান কাইন্ড অফ চিটিং। আপনি চিটিং এর ধারা জানেন? মাগো দয়া কইরা তোমার ওই ধারা আর কয়ো না মা। তোমার ওই ধারা শুনতে শুনতে আমি যারা হয়ে যেতেছি। সর্বাধুনিক প্রযুক্তির সেরা মেশিনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মডার্ন বোর্ড, বিএসটিআই অনুমোদিত, বুয়েট টেস্টেড ও আইএসও সার্টিফাইড কোয়ালিটি সম্পন্ন টেকসই বোর্ড মানেই মডার্ন বোর্ড। এইবারই মানুষরা এই বাইরই মোরসালা আবার কেটা ডাকে? এই বাড়ির একটা সমস্যা, মানুষ নাই বেশি, ডাকলে পাওয়া যায় না। এই বাইরে কেডা আসুন, বাইরই। আরে আপনার আরে উপকার হইব। আসতেছি মা। ওরে বাবা, হ্যাঁ কি খুব তো বড় গলায় কয়ে গেছিলা যে মরলেও আর এই বাড়িতে ভিক্ষা করতে আইবা না, আবার বাড়ির গেটে লেখা দিয়া যাইবা যে এই বাড়িতে জানি কেউ ভিক্ষা করতে না আসে। তুমি যাওনের সময় আমি দুয়ে দুয়ে চার মিলাই রাখছিলাম, জানি তো যে আমাগো মতো মানুষের ভিক্ষা ছাড়া তোমরা তো চলতে পারতা না। খারাও আনতাছি। আমনে কারণ আমি বিক্কার লাগি আইছি না, আমি অঙ্কছি ক্লায়েন্ট। কি? আমি ক্লায়েন্ট আপনারা কাম দিয়াম, দু একটা কাম না দিলে আপনারা খাইবেন কেমবা? দা হইন আপনারা উহিলার অ্যাডভোকেট রে, হ্যাঁ আমি কাম দিতাম আইছি। বুঝলাম না, কি এর কাম? আরে মামলা করবাম। মামলা? কিসের মামলা? মানহানির মামলা। কি মানহানির মামলা? শুনুন, আপনারা বাড়িতে বাইরেছি না, ফটো গেছি পরে এক লুহের লগে দেহা, আমিও ভিক্ষা চাইছি বেড়ার কাছে। উমায়াগু হে আমারে ভিক্ষা দিলে দিব, না দিলে নাই। হ্যাঁ আমারে ককি এই কইনি এই কাপড় তুই কইতে পাইছস, এই কাপড় তো তোর লগে জানা, তোরে মানা না। আমারে কিরম অপমানটা করছে। আরো ককি এই যে কাক যদি ময়ূরের ফাঁক নাল দেখে কি ময়ূর হয়ে পড়বো, আমার এমবা অপমান করছে। আমার মানটা হানি হয়েছে না, হের নামে আমি মানহানির মামলা করবা। আচ্ছা এই লুহের নাম আর গুফন একটা কি লাভ? এটা হচ্ছে মিন্টুয়া। কি কইলা তুমি? উনি মিন্টুয়ার নামে মামলা করব? এই তোমার কি মান হইছে যে তুমি মানহানির মামলা করবা? আর তাছাড়া উনি খারাপ কি কইছে? উনি তো যেটা কইছে ঠিক কথাই কইছে। অঙ্ক করলাম দুইটা হইব। কি দুইটা হইব? দুইটা মামলা হইব। দুইটা মামলা হইব মানে? একটা হইব বজ্জাত মিন্টুর নামে আর একটা হইব আপনার নামে। আপনি ওকে আমার মানহানি করতেছুন, আমার শুধু করে দেখতেছুন, এটা হইতো না। এই তুমি কি আমার লগে ফাইজলামি করতেছো? হ্যাঁ তুমি করতেছো হ্যাঁ ভিক্ষা, আর তুমি এখন আমার নামে মানহানির মামলা করবা না? আম্মা
উনি সঠিক। আপনি সঠিক। মামুনি আন্টির কথা রাইট। আপনিও রাইট। আম্মা, বাংলাদেশের যে কোনো নাগরিক হোক সে ধনী হোক সে গরিব মানহানির মামলা করতে পারবে যদি মানহানি ঘটে, এবং দণ্ডবিধির 500 ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মানহানি ঘটায় এবং সেটা যদি আদালত দ্বারা প্রমাণিত হয়, তাহলে ওই দোষী ব্যক্তির 2 বছরের দণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। রাইট? রাইট। আপনি তো আরেকটা বিষয় জানেন না, জানলে আপনি অবাক হয়ে যাবেন যে মৃত ব্যক্তি যদি মানহানি হয়, ওই মৃত ব্যক্তির ওই মানহানির উপরেও কিন্তু মামলা করা যায়। ওমা, এটা আবার কেমন কথা? মরা মানুষে আবার কেমনে মামলা করব? আচ্ছা মা, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ধরেন কোনো একজন ব্যক্তি 5 বছর আগে মারা গেছে, আর 5 বছর পরে মানে এখন যদি কোনো ব্যক্তি ওই মৃত ব্যক্তির নামে কোনো কথা বলে থাকে, সেই কথাটা ওই মৃত ব্যক্তির জন্য মানহানি হয়েছে, হ্যাঁ, সেই মৃত ব্যক্তির যারা উত্তরাধিকারী আছেন মানে বংশধররা যারা আছেন, তারা যদি চায় ওই মানহানির উপরে মামলা করতে পারবেন, এবং সেটা ফৌজদারি কার্যবিধির 198 ধারায় উল্লেখ করা আছে। রাইট? হ্যাঁ, সঠিক। হ্যাঁ। ও মায়া গো, আপনি এটা কি কথা শুনাইলেন? আপনি পুরো রাইট কথা শুনাইছেন। আপনার সকল কথাই রাইট রাইট। আপনার কথা শুনে আমার কলজা ডক্কর ফাইটটা যাইতেছে গো। ওর মামলা হইব 3টা। হ্যাঁ, 3টা মানে? আমার বাপে আছে না 10টা টাকা ভিক্ষা চাইছিন। হাই রে, এই 10টার লাগে কত অপমান। আমার বাপরে কয়, এই তুই কি 10 টাকার যোগ্য রে? হ্যাঁ, তুই তো 5 টাকার যোগ্যই না, তুই 10 টাকা কেমবা চাইলে? আমার বাপে কত বড় মানে লাগছে, মন্ডাত লাগছে, লাগে লগে হার্ট অ্যাটাক। এইবারে না আমার তো মামলা করুন লাগবো। তো অঙ্কা মামলা হইব 3টা। একটা বাপ, 2টা মিন্টা, একটা আমনে আর একটা হেই বেটা। আপনি আমার মার বিরুদ্ধে কেমন মামলা করতেন? এটা আবার বেশি করা হয়ে পড়ে। এই যে রাইটাফা, আপনি নিন আপনার শাশুড়িটা, 1 দিল 2 পাই মেরে নেবেন। এই যে সঠিক ভাই, আপনি নিবেন এই বাপ 2টা মিন্টরটা, আর আমার বাপেরটা আমি দেখতেছি। আন্টি, আপনি সঠিক। আপনি চাইলে মামলা করতে পারেন। আমি বলতে চাচ্ছি আসলে মামলা করাটা যতটা সহজ, মামলা চালানোটা কিন্তু অনেক কঠিন। আপনি কোর্টে দৌড়াইতে হবে, মাসে মাসে যেতে হবে। তো এই যেতে গিয়ে যে সময়টা যাবে, সেই সময়টা ভিক্ষা করবেন কিভাবে? তারপর যাওয়া আসা, যাতায়াত ভাড়া, অনেক টাকার ব্যাপার স্যাপার। সেই জন্য বলতে চাচ্ছি বিষয়টা একটু ভাবলে হয় না? মানে একটু ভাবেন না? আন্টি, আপনি আপনার জায়গায় রাইট, আপনার কথা রাইট। দেখেন মানবিক দিকটা চিন্তা করা যায় কিনা। আসলে ক্ষমা তো একটা মহৎ কাজ, তাই না? আপনি এক কাজ করেন, ওই মিন্ঠা আঙ্কেলকে ক্ষমা করে দেন। তোমরা দুইজনে এত সঠিক কথা কও, এত রাইট কথা কও, আমি কোনটা ফালাইয়া পারি না। তোমরা কথা আমি ফালাইতে পারি না। এই কইছো এই রাত কুবিতে রাইটটা কি লাভ? একটা দিলাম, মামলার করতাম না, আর আমার জিদ জমি মাটি দিলাম। ওয়াফা, জিদ টঙ্কা মাটি দিয়ালছি, ভিক্ষার লগের জিদ করে কি অর্থাৎ মাটি দিয়ালছি না, টঙ্কা আমার ভিক্ষাটা আইনা দিন। আরে শুনুন, আপনি তো একটু ভিক্ষা দিচ্ছেন, এটা করলাম হইতো না। আপনার 3 জন মানুষ, 3 জনের সমান ভিক্ষা দিবেন। যাই সুন্দর যাই। উকিল জামাই অ্যাডভোকেট বউ, উকিল জামাই অ্যাডভোকেট বউ, তাকেটে তাকেটে তা, তেরেকেটে তাক তাক, তেরেকেটে তাক তাকেটে। আরে হইছে তো, আর কান দিস না, এবার একটু কান্দাটা বন্ধ কর। কি হইছে হেডা ক। খালা, আমার কপালটাই খারাপ। ছোটবেলায় মায় মরে গেল। মায় মরণে 40 দিন পার হইতে নইতে আব্বাই আর একটা বিয়ে করে ফেলাইলো, আর আমারে বিয়ে দিল একটা মদ করে লাগে। খালা, সারা জীবন তো নানান কপালের নাম শুনছো, পোড়া কপাল, কুফা কপাল, খারাপ কপাল, এই কপাল সেই কপাল, আর আমার তো মায়ের কপাল। কিরে, হে কিরে কিরে কিরে, হে ইবা, হে তুই কান্তাছস কেন? আম্মা, ইবা কান্তাছে কেন? ইবা কি একলাই আইছে নাকি? ইবার জামাই আসে নাই? আর কইস না রে বাবা, তুই তো জানোসই আমার এই বোন যেটা জনম পুরা কপাইলা। আরে মাটা জন্মের পর পরই কয়দিন পরে মরে গেল, আর ওর বাপটা, ওর মায় মরছে 40 দিনও যায় নাই, অমনি বিয়া করছে। খুব অন্যায় করছে। আর ওরও বিয়া দিছে একটা মদখোরের লগে। এই বেটা বলে ওরা প্রতিদিন ধরে ধরে মারে। কি তোরে মারে? নিশ্চয় যৌতুকের জন্য মারে। ওরে বাপ রে বাপ,
যৌতুক তার সাথে নারী নির্যাতন দুইটা মিললে মনে কর 11 গ 30 দ্বারা একটা মামলা ঢুকে দেবো একদম মামলা দিয়ে আবা গাবা করে বললাম না তুই তো ভয় পেতেছিস কে আমি তোর ভাই উকিল আব্দুল সত্তার আছে শোন কালকে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার আগে তোর নিয়ে আমি থানায় যাবো থানায় গিয়ে একটা মামলা ঢুকে দেবো তারপর হ্যাঁ আমি খাম বুঝতেছিস তুই আরে বাপরে বাপ কি কঠিন মামলা হইব আম্মা এই তুই কি শুরু করছ হ্যাঁ কোথায় বইন্ডা আইছে বইন্ডার একটু বুঝাবি যে জামাইয়ের সংসার করতে হয় জানি সংসারটা না ভাঙে তা না হ্যাঁ আইছে হ্যাঁ মামলা করানো শুরু করে দিল আম্মা তুমি বুঝতেছো আমি একজন আইনের লোক হইয়া আমার চোখের সামনে অন্যায় হবে সেটা আমি মেনে নেবো সম্ভব না আমি মনে করো 11 গ 30 দ্বারা যে মামলাটা ঠুকমু না আরে সেখানে আদালতের দরজায় যাইবো এত সময় তার লাগবো সে আর এইবারে মারার সুযোগ পাইবো না আরো যে কত ধারা আছে আম্মা তুমি বুঝবা না সব ধারা একটা একটা করে মামলা আমি ঠুকে দেবো আরে বাবা রে সবসময় শাস্তি দেওয়ার কথা চিন্তা করলে হয় না মাঝে মাঝে একটু মিলাইয়াও দিতে আম্মা আমি তো মিলাইয়ের বিপক্ষে না আমি তো মিলাই দিতে চাই কিন্তু সেটা হইব আইনের মাধ্যমে আইন কিন্তু সর্বশেষ অবস্থায় মিলাই দেয় মনে করো আগে মামলা হইব মামলা হওয়ার পর তার জেল জরিমানা হবে তারপর মনে করো তার শাস্তি হবে শাস্তি ভোগ করবে শাস্তি ভোগ করার পর তার ভিতরে যে কালিগুলো আছে এইগুলো দূর হইয়া পুত পবিত্র হইয়া সে আবার ইভার কাছে ফিরে আসবে ইভার সাথে সুখে শান্তিতে সে সংসার করবে বাচ্চা কাচ্চা হবে সেই বাচ্চা কাচ্চাগুলো আমার মামা 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 করে ডাকবে ইভা সারা জীবন কৃতজ্ঞ চিত্তে আমার কথা স্মরণ করবে তাই না রিবা এবা এই বে আম্মা এটা কি হলো যাক ভালো তার মানে ইভা সংসারটা করতে চায় সংসারটা ভাঙতে চায় না মামলা করব না এর জন্যই চলে গেছে একদিন তো ভালোই হয়েছে নাহলে তোর ঘরে তো আবার বউ আছে তার কাছে গেলে তো সে তো আবার বিজ্ঞ আদালত সে তো আরো আইন বুঝাইতো ইভা বাইসা গেছে ইভাকে ইভাকে মানে এতক্ষণ তুই পারে নিয়ে কথা কইতেছিলি ইভা তোর বোন আরে আম্মা তুমি কি কইতেছো আমি তো তার বোন হিসেবে দেখি না তোমার কাছে সে ইভা হইতে পারে কিন্তু সে তো আমার কাছে একজন ক্লায়েন্ট ইসির আম্মা আমি একজন ক্লায়েন্ট হারাইলাম সকালবেলা ঘুম থেকে ওইটা নাস্তা খাওয়ার আগেই ওরে নিয়ে আমি থানায় যেতাম একটা মামলা ঢুকে তারপর হেরে আমি খাইতাম এই যা করে যা দরকার কইলে এই কি কই যাস তুই ওই যে এবার আমি খুঁজে নিয়ে আইতেছি দরকার পড়লে হাতে পায়ে ধরে তারপর আমি নিয়ে আসতেছি সকালবেলা ঘুম থেকে ওইটা নাস্তা খাওয়ার আগে এবারে নিয়ে আমি মামলা ঠুকে দিব আম্মা তারপর মনে করি এবার জামাই আমি খাই বললাম আগে ঘরে যায় ভাত খা তারপরে এবার জামাইরে খাইস যা মা একটা মামলা আমার জীবন থেকে গেল গা মা বুঝতেছো এমনি তোমার বউ আগায় রয়েছে আমার কাছ থেকে সে অ্যাডভোকেট আমি উকিল মাননীয় আদালত আমার প্রতিপক্ষের বন্ধু এতক্ষণ আপনার সামনে নানান যুক্তি দেখিয়েছে আমি শুধু বলতে চাই আমার যে মক্কেল সে সমাজের একজন সুনামধন্য ব্যবসায়ী তার সুনাম আছে তার সুনামকে নষ্ট করার জন্য আজকের এই অপপ্রয়াস মাননীয় আদালত আমি আপনার সামনে নানান যুক্তি উপস্থাপন করেছি তথ্য দিয়েছি যে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ মাননীয় আদালত আমি আশা করব আমার সমস্ত তথ্য সমস্ত যুক্তিতর্ককে বিবেচনা করে মাননীয় আদালত আমার এই মক্কেলকে সম্পূর্ণ নির্দোষ বলে বেকসুর খালাস দেবেন অবজেকশন ইওর অনার আমার বিরোধী পক্ষের উকিল আমার ক্লায়েন্টকে ফাঁসানোর চেষ্টা করছে থ্যাংক ইউ মাননীয় আদালত আপনাকে অবজেকশন ওভাররুল বলেছেন মাননীয় আদালত আমি যা বলছি অর্ডার 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 এই তোরা কি শুরু করছস হ্যাঁ বাড়িটারে পুরো কোর্ট আর আদালত বানায় ছেড়ে দিছে এই পৃথিবীর কোন জায়গায় দেখছ যেমন হয় আচ্ছা কোন ডাক্তারের জীবনে দেখছ বাড়িতে এসে অপারেশন করতে হ্যাঁ আর কোন কসাইরে দেখছ যে বাড়িতে এসে সে মাংস কুপাইতাছে তোরা কি শুরু করছস এগুলা মামুনি যা জানেন না তা নিয়ে কথা বলেন না হ্যাঁ এটা প্র্যাকটিস চলতেছে আর আপনি জানেন না এটা প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট এই যে আপনার নাতি আসতেছে ঠিকলো শুনতেছে তার প্র্যাকটিস হচ্ছে মামুনি আমার তুমি বুঝতেছো না আমার অনাগত সন্তান তাকে তো আমাদের মতোই বানাতে চাইবো আমি তো চাচ্ছি আমার সন্তান উকিল হোক আমার সন্তান না নো আমাদের সন্তান আচ্ছা যাই আমি উকিল বানাতে চাই সরি সে অ্যাডভোকেট হবে অ্যাডভোকেট না তার মানে বাড়িতে আরো একটা উকিল আইতাছে এমনি দুই উকিলের জ্বালায় বাসি না তার মধ্যে আবার আরো একটা না অ্যাডভোকেট এই সমস্যার সমাধান পৃথিবীর কেউ দিতে পারবো না এ আল্লাহ একমাত্র তুমি ছাড়া আল্লাহ তুমি আমার উঠাই লয়ে যাল্লাই আমি কোন জায়গায় আছি আল্লাহ মাননীয় আদালত যা বলছিলাম
হ্যালো চকো চকলেট আর বিস্কুট একসাথে ডাবল ফান আছে সোনামণিদের পছন্দের খেলনা এক প্যাকেটে ডাবল মজা হ্যালো চকো খুললেই মজা সান ভ্যালি বিস্কুট। আল্লাহ আল্লাহ তুমি আমার উঠাই নিয়ে যাও আল্লাহ। আল্লাহ আমার ঘরে তো সুখ নাই, এই কোন সংসারে তুমি আমারে পাঠাইলে আল্লাহ, যেই সংসারে আমার আবার দুইটা উকিল দিয়ে দিছো। একজন তো আমার নিজের উকিলও মানে না, হ্যাঁ আমি অ্যাডভোকেট। আল্লাহ এই দুইজনের যুক্তি পরামর্শে আমার দুই কান জ্বালাবালা আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ আল্লাহ, পরজন্মে তুমি আমারে জজ বানাইয়া পাঠাও, জানি আমার একটা অর্ডারে দুইটার মুখ বন্ধ হয়ে যায়। আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ, আমি আর কতদিন এমনি সহ্য করব আল্লাহ। খালা খালা বীরবেরে কাল্লা কথা কইতেছেন? শেষ শেষ আল্লাহ, তোমার লগে কথা কোন শেষ। কাল্লা কথা কইতেছেন কইলেন না তো খালা? তোর লগেই কথা কইতেছি। খালা আপনারা দেখলে মনে হয় এই দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ আপনি। আহা আপনার বাড়িতে দুইটা উকিল, খালি টাকা আর টাকা রে খালা। এই তোর কেডা কইছে রে যে ঘরে উকিল থাকলে টাকা আর টাকা? কে একটা মামলা করে দেখেন আপনি? ঠিক আছে আমি বাসায় যাইয়া জিজ্ঞেস করবো, কেউ যদি কাউরে বিরক্ত করে তার বিরুদ্ধে মামলা ঠিকা দেওয়া যায় কিনা। খালা আপনি কার নামে মামলা করবেন? কেডা বিরক্ত করছে আপনারে? তুই, তোর নামে আমি মামলা ঠিকা দিব। আরে খালা আমি আপনার বিরক্ত করলাম কই? এই যে এখন বিরক্ত করতেছস। আরে বাবারে আপনি আমার খালা লাগেন, গ্রামের মানুষ, সুখ দুঃখের কথা কইতে পারবো না? আচ্ছা ঠিক আছে খালা আপনারা আর বিরক্ত করবো না, সন্ধ্যে গেছে গা, আপনি বাসায় যান গা, এখানে আর থাকেন নাম নেই। আমি আমার বাড়িতে যাবো কিনা না যাবো সেটা আমার ব্যাপার, তুই কনের কেডা? হ্যাঁ তুই তো আবার আমার বিরক্ত করতেছস। খালা আপনার মনে হয় মাথাটা গরম, দুপুরে খান নাই মনে হয় ভাত না? আমি ভাত খাইছি না খাইছি সেই কথা আমি তরে কমু? হ্যাঁ তুই তো আমারে আবার বিরক্ত করতেছস। খালা আপনার শাড়িটা খুব সুন্দর, কত দিয়ে কিনছেন খালা? বিরক্ত, আরো বিরক্ত করতেছস। খালা চুলে মনে তেল দেন নাই না? চুলে তেল দিছি না না দিছি সেটা তরে জিজ্ঞেস করে তুই দিব? আপনার হাত লড়া কে খালা? এখন পাউডার লড়বো, তুই আরো বিরক্ত করতেছস আমারে। যা উকিল জামাই অ্যাডভোকেট বউ, উকিল জামাই রেবেকা বেগম সে কখন থেকে চুপচাপ বসে রইছ, কোনো কথা বলতেছ না। আমার লোকজনও বাইর করে দিলা, আমার লগে একলা কথা কইবা। কই কিছু তো কইতেছ না, কথা কও। চেয়ারম্যান আফা আমি তো শেষ। তোমার জীবন শেষ? আরে বাবা তুমি তো শুরুই করলা না, শেষ হইলো কোন সময়? শেষটা আমি কেমনে বুঝবো? কও, শুরু করো। বাবা আপনি তো জানেন আমার একমাত্র ছেলে উকিল, সে আবার বিয়ে করছে আরেকটা উকিল। তারে আবার উকিল বললে সে মাইন্ড খায়, তারে অ্যাডভোকেট বলতে হবে। তা আমি তো সমস্যা দেখতেছি না, বউ যদি খুশি হয় তুমি অ্যাডভোকেট বলবা। আমি তো বলি নাই কোনো সমস্যা, আমার অ্যাডভোকেট বলতে কোনো সমস্যা নাই, আমি তারে মাঝে মাঝে অ্যাডভোকেট বলি। আচ্ছা কিন্তু আসল সমস্যা তো অন্য জায়গায়। কোন জায়গায়? মানে মনে করেন আমি তাদের দুইজনকে নিয়ে এক টেবিলে খাইতে বসছি, টেবিলে ভাত তরকারি সবজি সব দেওয়া আছে। হঠাৎ করে একজন বলবে এই সবজি তো ফরমালিন যুক্ত সবজি, এই সবজি তো খাওয়া যাবে না, এই সবজি কে বিক্রি করছে, সেই বিক্রেতার নামে মামলা ঠিকা দিতে হবে, ক-ধারার মামলা। আরেক দিক থেকে আরেকজন বলে ওঠে না এটা তো চ-ধারার মামলা হবে। এই যুক্তি তর্ক, ক-ধারা চ-ধারা ম-ধারা কি ধারা ধুরা কয় ম্যাডাম আমার সব মাথার উপর দেওয়া যায়, আমি তো এমনি বুড়ুক্ষ সুরুক্ষ মানুষ, কিছু বুঝি না। তারা তো দুইজন এই যুক্তি তর্ক নিয়ে যুদ্ধ শুরু করে দেয়। তার মানে এই না যে তাদের এই যুক্তি তর্কের মাঝখানে আমি বৈশা বৈশা ভাত খাবো না, সেইটা আমি খাইতে পারবো না। তাদের দুজনের এই যুক্তি যুদ্ধ আমার দেখতে হবে, আমি হইলাম গিয়ে জজ। ম্যাডাম এর মাঝখানে মনে করেন দুপুরের ভাত রাইতে করা যায়, যুদ্ধ শেষ হয় না, ওই দিকটা যে ভাত খামো সেই উপায় নাই, দুপুরের ভাত রাইতে যাইয়া পয়সা যায়। চেয়ারম্যান আপা আমি যে শেষ 3 বেলা ভাত কবে খাইছি তা আমি নিজেও জানি না। বুঝতে পারছি, আসলে তোমার ব্যাপারটা খুবই দুঃখজনক, কিন্তু আমি কি করতে পারি? তুমি আমারই শুনাইতেছো কেন? চেয়ারম্যান আপা আপনি যে করেই হোক আমার ছেলে আর ছেলের বর একটু বুঝায় এখন, আমারে জানি সংসারে একটু শান্তি দেয়। হ্যাঁ তুমি এসব কি বলছো?
আমি বুঝামো? আমি বুঝাই বিপদে পড়বো? আরে সেদিন তো রাস্তার মধ্যে আমারে ধরছিল, আমারে কইতাছে আপনি তো জমি বন্টন করে দিলেন, কোন আইনের পর্যায়ে পড়ছে, কোন আইনে দিছেন? আরে বাবারে, আমি কি এত বুঝি, কোর্ট কাছারি বুঝি? আমি এলাম 8 পাস, জনগণ ভালোবাসা পছন্দ কইরা আমার ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে, আমি চেয়ারে বসছি, তাই বলে আমি কি কাজ মানে আইন আদালত বুঝি, কোর্ট কাছারি বুঝি, জমির হিসাব বুঝি? তারপরেও চেয়ারম্যান আপা, আপনি হয়েছেন কি আমগো গ্রামের মাথা, আপনি বুঝাই কইলেই বুঝবো, আপনি একটু বুঝাই কোন। তুমি এটা কি কইতেছো? আমি তোমার পোলার বরে বুঝামো? আমি নিজে বিপদে পড়বো? দেখা যাবো কোন আইনের ধারায় ফেসের মধ্যে ফালাইয়া আমার চেয়ারম্যানের চেয়ারটা ফালাই দিল, তখন আমি কি করবো? বাবারে, আমি তোমার কাছে মাপ চাই, আমার তুমি মাফ করে দাও। আমারে আপনি মাফ করে দিয়েন চেয়ারম্যান আপা। তুমি আবার মাপ চাইতেছো কেন? কি হইছে? না মানে আমি আপনার অনুমতি ছাড়া একটা কাজ করে ফেলাইছি। কি কাজ করছো? আমি ওই আমার ছেলে আর ছেলের বউরে বইলা ফেলাইছি যে চেয়ারম্যান আপা একবার দুইবার তিনবার না আমারে 4-4বার অনুরোধ করে কইছে তোদেরকে আজকে রাত্রে চেয়ারম্যান আপার সাথে খাইতে হবে। এখন আজকে তো তারা দুইজন আপনার বাসায় খাইতে আসবে। করছো কি তুমি? তুমি তো আমারই বিপদে ফালাই দিবা। আমি খাইতে যাই কি ধারার বিপদে পড়বো? দেখা যাবো আমার খাওয়াই হইব না, আমিও শেষ হয়ে যাবো। চেয়ারম্যান আপা, আমি দেখছি তারা আপনার জন্য গিফটও কিনছে, তারা যে কোনো সময় মনে হয় চইলাও আসবে। আমি এখন ওরা কারা? ওরা তো মনে হয় চইলা আসছে, আমি তাহলে চইলা যাই। করছে কি? চেয়ারম্যান আনছি, আমরা শুনেছি বিশেষ করে গ্রামে বিয়েতে খাবার আগে হচ্ছে মেহমানদের মিষ্টি খেতে দেওয়া হয়। হ্যাঁ, মিষ্টি খেলে কি হয়, এই যে খালি পেটে মিষ্টি খেলে গ্যাস হয়, তখন ওই যে মেহমানরা খাবার খেতে পারে, একটু চালাকি করে আর কি। আপনি নিশ্চয়ই এই কারণে করেন, আমরা জানি। হ্যাঁ, সেই জন্য আমরা খাবো না। আন্টি আসলে আপনি এতবার রিকোয়েস্ট করেছেন, আম্মা বলছে আপনি কি 4বার রিকোয়েস্ট করছেন আমাদেরকে আসার জন্য, দাওয়াত খাওয়ার জন্য। সেই জন্য ভাবলাম আপনার রিকোয়েস্ট আসলে ফেলতে পারি না, তা না হলে আমার ওয়াইফের যে অবস্থা, এই অবস্থায় তো তাকে নিয়ে আসতে পারি না, এটা উচিত না। এখন দাওয়াত খেয়ে আবার রাতে রাতে ফিরতে হবে, সেই জন্য বলছি কি আন্টি চলেন আমরা খাবার দাবারটা শুরু করি। গ্যাস নাই। চেয়ারম্যান আনছি, এই গ্যাস নিয়ে না একটা আইন আছে জানেন? এই গ্যাসকে কিছু অসাধু ব্যবসায়ী সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক লাভে মানে লাভ করার জন্য অধিক দামে বিক্রি করে। এটার কিন্তু একটা শাস্তি আছে। শাস্তিটা হচ্ছে 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের জেল, আবার কখনো দুটো একসাথেও হতে পারে। এমনকি একই ব্যক্তি যদি বারবার এই অন্যায়টা করতে থাকে তার শাস্তি কিন্তু বাড়তেই থাকে। এই যে দেখেন অনেক সময় নিয়ে নিচ্ছি, অনেক কথা বলছি, সেই জন্য বলছি কি চলুন খাওয়া দাওয়াটা শুরু করি। হ্যাঁ বাবারে, আমি না বললাম রান্না করি নাই, গ্যাস নাই। আরে আন্টি গ্যাস নাই ঠিক আছে, খেতে সমস্যা কি? আমরা তো আর গ্যাস খাবো না। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করি আন্টি। বললাম না গ্যাস নাই। আন্টি আপনি বারবার গ্যাসের কথা কেন বলছেন? আমরা তো খাবার খাবো, গ্যাস তো আর খাবো না, সঠিক? বাবারে, আমি তো রান্নাই করতে পারি নাই, গ্যাস নাই। চেয়ারম্যান আন্টি, আপনি জানেন না এই যে মাটির চুলা লাকড়ি দিয়ে রান্না করা রান্না অনেক মজা, তাই না? হ্যাঁ তাই তো। এই যে দেখো, আমি না টেনশনে ভুলেই গেছি, লাকড়ি দিয়ে তো রান্না করা যায়। লাকড়ি? হ্যাঁ, লাকড়িটা আসে কোত্থেকে? গাছ থেকে। এই যে গাছ, এই গাছেরও কিন্তু আইন আছে, নিয়ম আছে, ধারা আছে। আপনি চাইলেই যন্ত্রচত্র যখন তখন গাছ কাটতে পারবেন না, কারণ ধারা হচ্ছে, নিয়ম হচ্ছে, আইন হচ্ছে দেশের 25% বনাঞ্চল রাখতে হবে। তবে হ্যাঁ, গাছ আপনি কাটতে পারবেন অনুমতি সাপেক্ষে। একটা গাছ কাটলে 3টা রোপণ করতে হবে, আর না হলে আপনার 3 মাসের যে অনাদায়ে 50,000 টাকা জরিমানা, সঠিক? রাইট। বাবারে, এই যে আইন, এই যে ধারা, এই ধারার ভয়ে আমি এতক্ষণ মিশা কথা কইছি যে রান্না নাই, এই জন্য মিষ্টি খাইতে দিছে। মিষ্টি খাইতে কহ যদি তোমরা এত প্রশ্ন করো, এত প্রশ্ন করো, বাবারে আমার তো মাথা উলাই গেছে, আমার তো পড়াশোনা বেশি না, আমি তো আইন ধারা এসব নিয়ম কানুন বুঝি না।
আমি 8 পাস। যাই হোক, মিছা কথা কইছি, আসলে সত্যি সত্যি আমার রান্না আছে, অল্প কিছু আছে, তোমরা খাইবা। প্রশ্নে যেহেতু করবা, আইনে দাঁড়াই যেহেতু আমার শুনাইবা, তাইলে আর এনে বই থেকে লাভ কি? চলো, যা রাঁধছি তোমরা খাইবা। চলো চলো, আসো। হ্যাঁ, পরো হাতটা ঘুরাও ভালো করে ঘুরাও। হ্যাঁ, এই অ এবার নিচেরটাতে যাও। হ্যাঁ, সরা আ আ আ হ্যাঁ, সর অ অ তারপরে নিচেরটাতে যাও। সরা আ আ আ আ আচ্ছা কাকুবাদ কারে তুমি গায়কবাদ কও? আমি তোমার টিচার, স্যার বলে সম্বোধন করবো আমারে। স্যার কও। আচ্ছা স্যার, এই দুইটাই তো একই সর, খালি একটার লগে একটা লাডি। আচ্ছা বাকি অক্ষরগুলোও কি এই সর হয়? খালি একটার লগে লাডি দা বডি খুন্তি লাগাই দিলে হয়ে যাবে? আরে বাবারে, ওই পর অক্ষর তোমার চাপ নেওয়ার দরকার না। আপাতত তোমার যে দুইটা দিছি, এই দুইটা তুমি মুখস্থ করো। পড়ো লেখো। সর অ অ কিরে গাইকো, সর এই তুই রাতের বেলা এই জায়গায় কি করতেছো? আরে তুমি কারে কি কইতেছো ভাই? আমি কাই গুনা তো, আমি এখন তোমার মার স্যার। খুব ভালো পড়াশোনা করতেছে, আমার দৃঢ় বিশ্বাস আমার স্টুডেন্ট একদিন ভালো জায়গায় যাইবো। তুই এখন ভালো জায়গায় যা, যা বাড়িতে গিয়ে বিছনায় ঘুমাই থাক, যা। পড়ো। ও আ আচ্ছা মামুনি, আপনি পড়ালেখা করতে চান, ভালো কথা তো, এটা তো আমরা ছিলাম তাই না? তা আমাদের বললে পারতেন, আমরা শিখে দিতাম, আমরা খুশি হইতাম না এটা বললে? না, আমি যা করে টপকায় উপরে উঠা যাইতে চাইতাছি, তা করে আমি সার করতে পারবো না। মানে কি? মানে কি, আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ, না বুঝানোর কি হইলো হেনে? তোরা যেমন উকিল, দুইজন সারাদিন ঘরের মধ্যে প্র্যাকটিস করস। মামুনি অ্যাডভোকেট। হ্যাঁ, একজন যেমন উকিল, একজন অ্যাডভোকেট, দুইজনে সারাদিন ঘরের মধ্যে খালি প্র্যাকটিস করস। তা আমিও চিন্তা করছি, আমি পড়ালেখা শেষ করে আমিও জজ হয়ে যাম। তাইলে আমি সারাদিন অর্ডার কমু, আর তোর আমার অর্ডার মানবি। তখন আর আমার উপর দিয়ে কেউ কথা কইতে পারবি না। এখন যা তো, যা ঘরে যা, আমার ডিস্টার্ব করিস না পড়ালেখার মধ্যে, যা। সর আসুন। লাডি লাগাইলি তুই যায়। সর ও অর্ডার অর্ডার। কেসটা কি বুঝে নেই আগে, ভুল করে ক্লায়েন্ট যেন